আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকা একটু কষ্টকর, কারণ ট্রাম্প সাহেব আসলে ক্ষমতায় আসার পর থেকে যা শুরু করছে এবং দুই দিন পর পর যেইভাবে সিদ্ধান্তর পরিবর্তন করতেছে, শুধুমাত্র আমাদের দেশের শেয়ার মার্কেট না, গ্লোবাল ইকোনমিক পরিস্থিতিটা একটা একদম টালমাটাল অবস্থায় আছে। তো এই অবস্থায় কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া এবং প্ল্যানিংয়ে ঠিক থাকাটা খুবই ডিফিকাল্ট। যেটাই হোক, আমাদের ভিডিওর যে কাজ, সেই কাজের মধ্যে ফিরে আসি। সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে হালকা করে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, কারণ ইন্ডেক্স সম্পর্কে একটা ধারাবাহিক আপডেট আপনাদের দেয়া আছে। এটা নিয়ে আসলে এই মুহূর্তে ফোকাসড হয়ে ট্রেড প্ল্যান করার কোনো সুযোগ নাই। ইন্ডেক্স কারেক্টিভ মুডে সাইডওয়েজে আছে, সো এইটা নিয়ে প্যানিকড হয়েও লাভ নাই, এটা নিয়ে অতি বেশি আশাবাদী হওয়ার কোনো সুযোগ তো এই মুহূর্তে নাই, সেটা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তো আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা ফোকাস করার চেষ্টা করব সেটা হচ্ছে কিছু স্টকের বর্তমান কন্ডিশন সম্পর্কে সতর্ক করার চেষ্টা করব। সতর্ক করার মানে এই না যে এই স্টকটা আগামীকালকে বা আগামী রবিবার দিন সকাল 10টার সময় আপনাকে সেল করতে হবে। এই স্টকগুলোর সম্ভাব্য টার্গেট জোন কোথায়, কোন লেভেলে গেলে আপনি প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে সেল বা প্রফিট টেকিং এর জন্য সিদ্ধান্ত নিতে পারেন। অবশ্যই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে হবে, বাট সেই ব্যক্তিগত সিদ্ধান্তটা আপনি কোথায় নেবেন, 20 টাকায় নেবেন না 22 টাকায় নেবেন না 26 টাকায় নেবেন, সেই যে রেঞ্জ, সেই রেঞ্জ সম্পর্কে একটা ধারণা দিব, যাতে করে আপনারা নতুন করে কোনো স্টকের মধ্যে এই মুহূর্তে আটকে না পড়েন। কারণ বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, বটমের স্টকগুলো নিয়ে বসে থাকলে যেটা হবে, আপনার হয়তোবা সময় ক্ষেপণ হবে, বাট আপনি প্রফিট করতে পারবেন, অল্প হইলেও 15-20% প্রফিট করতে পারবেন। বাট কোনো স্টকে যদি আপনি অ্যাগ্রেসিভ ট্রেড করতে গিয়ে টপে গিয়ে আটকা পড়েন, তাহলে ওই স্টক থেকে আপনি আগামী কয় মাসের মধ্যে বের হইতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই কারণে আমি আপনাদেরকে এই সতর্কতামূলক মানে যে স্টকগুলো সম্পর্কে একটু সতর্ক হওয়া উচিত সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ভিডিও লাস্টে টুকটাক ওয়াচ লিস্ট, শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য, মিড টার্ম যেটাই বলেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং রিসেন্টলি যে ওয়াচ লিস্টগুলো ঈদের আগে দেওয়া হয়েছিল সেগুলোর কি অবস্থা এবং সামনে কি হইতে পারে একটু ছোটোখাটো করে দেখে নেওয়ার চেষ্টা করব। লাস্ট পোস্টে এপ্রিলের 9 তারিখ, আজকে তো 11 তারিখ, 9 তারিখে আমি আপনাদেরকে পোস্ট দিয়েছিলাম, একটু দুঃখ করেই পোস্ট দিয়েছিলাম। এস আলমের একটা আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং এস আলমের আপডেটের পাশাপাশি এই পোস্টের মধ্যে আরেকটা সতর্কতা ছিল। এটা হাক্কানি পুল, আপনারা বুঝতেই পারছেন, হাক লেখা ছিল, লাস্টে আই লেখা ছিল। তো এইটাও টাটা দিয়ে দিয়েছে, কিন্তু মূল মেসেজ এইটা না। মূল মেসেজ হচ্ছে আপনাদেরকে বলা হয়েছিল লাফ দেখে আবার আপনি ঝাঁপ দিয়েন না। এটা একটু ব্যাখ্যা করে দিব যাতে নতুন করে আবার আটকে না পড়েন। আসলে একটু শর্ট করে বলি, কোনো স্টক যখন প্রফিট টেকিং হয় বা শেয়ার অফলোড হয় ঠিকই বোঝা যায়, বুঝতে পারি, বাট প্রবলেমটা হচ্ছে ওই স্টকগুলোতে তখন সাধারণ বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট খুবই পজিটিভ থাকে। যেমন ধরুন, যেই স্টকগুলো টানা বাড়ে, কেপিপিএল, এসপি সিরামিক, এসিআই বা অন্য যেই ইস্টার্ন লুব্রিকেন্ট কিছুদিন বাড়লো, তো ওই শেয়ারগুলো বাড়ার রানিং অবস্থায় যখন আমি বা কেউ আপনাকে বলবে এই শেয়ারটা থেকে সতর্ক থাকেন, বেরোয় যান, তখন আসলে সেটা শুনতে ভালো শোনায় না, নিজের কাছে বিরক্তিকর লাগে। মনে হয় যে আমি আমার টাকা দিয়ে কিনছি, সে কেন নেগেটিভ কথাবার্তা বলতেছে, আমি যত দূর মন চাই তত দূর থাকবো। সো এটা স্বাভাবিক। আবার আমি নিজের থেকে, আপনি একটা ট্রেডের মধ্যে আসেন, সেটার দামও বাড়তেছে, আমি আপনাকে বলবো যে আপনি আসলে এটা সেল করে দেন বা সতর্ক হন, বলতেও তো কেমন লাগে, তাই না? মানে অযথা আপনার গালি খাওয়ার কোনো দরকার তো আমার নাই। সেই কারণে সবসময় আসলে কথাগুলো বলা হয় না বা বলা যায় না। তারপরেও যেহেতু আমাদের কর্তব্য বা কাজ, এটা নিয়েই কাজ করি, ভিডিও দিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি, সো একটু আপনাদেরকে বেসিক পয়েন্ট অফ ভিউটা দেওয়ার চেষ্টা করতেছি। হাক্কানি পুল সম্পর্কে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছি, হাক্কানি পুলের এক্স্যাক্টলি 74 টাকা 90 পয়সা লেভেলে তার এই আপ ট্রেন্ডটা শেষ হয়ে গেছে। এবার আপনি এটা বিশ্বাস করতেও পারেন, আপনি এটা বিশ্বাস নাও করতে পারেন, আপনার কাছে ভিন্ন কোনো নিউজ থাকতে পারে, আপনি ইন্টারনাল নিউজের ভিত্তিতে ট্রেড করতে পারেন। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। এটা যদি 100 টাকার উপরেও যায়, প্রফিট আপনিই পাবেন, আমি পাবো না, কারণ আমার কাছে এই স্টকটা এখন নাই। সুতরাং আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেন। বাট আমি যেহেতু একজন টেকনিক্যাল পার্সন, টেকনিক্যালি চার্টকে অ্যানালিসিস করি এবং সেই অনুযায়ী আপডেট দেই, তার ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলতেছি যে এই 74 টাকা 90 পয়সায় এই স্টকটার চলমান আপট্রেন্ড শেষ হয়ে গেছে। আর নতুন করে লাভ দেখে ঝাঁপ দিয়েন না কথাটার মিনিং হচ্ছে এই যে রিজনটা মানে অ্যাকুরেটলি যদি বলি হয়তো বা 55 টাকার আশেপাশে, এই লেভেল থেকে এই স্টকটা একটা নতুন করে লাভ দিতে পারে। এই যে লাভটা দিতে পারে, দিবে কিনা নিশ্চিত না, বাট দিতে পারে, আপনারা সেটা নজরে রাখবেন, দেখবেন লাভ দেয় কি দেয় না। তখন যাতে নতুন করে আবার আমরা কনফিউজড হয়ে না যাই যে এটা 100 প্লাস হবে, সেইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে মেসেজ দিয়েছিলাম। যখন কোনো স্টক একটা কমপ্লিট আপ ট্রেন্ড শেষ করে নিচের দিকে কারেকশনে আসে, সেটা 1 2 3 বা ABC
এইরকম একটা ফরম্যাটে দুইটা সুইং দিয়ে নিচের দিকে আসে, কখনোই একটা না এইখান থেকে এই পর্যন্ত পড়ে, ব্যাপারটা এরকম না। সো যারা এই স্টকটার মধ্যে আটকা পড়ে গেছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে একটু নজরে রাখেন এই লেভেলে এসে পজিটিভ রিভার্সাল ক্যান্ডেল পান কিনা। আমি বললেই যে এই লেভেল থেকে ঘুরবে তার কোনো গ্যারান্টি নাই, বাট ঘোরার একটা তীব্র পসিবিলিটি থাকবে। যদি ঘুরে তাহলে তখন সেই পজিটিভ রিভার্সাল ক্যান্ডেল এবং ভলিউমের কনফার্মেশন পাওয়ার পরে আপনার যদি কেনা থাকে 70 টাকা, এইখানে অ্যাভারেজ করলে আপনার ওই স্টকটার কেনা দাম যদি আপনি 63, 64, 62 এরকম লেভেলে নিয়ে আসতে পারেন, আবার অবশ্যই সেটা 65 টাকার উপরে থাকলে কোনো লাভ নাই, তাহলে অ্যাভারেজ করার কোনো মানে নাই। যদি আপনি এই লেভেলে আসলে সেই স্টকটাকে 60 টাকার আশেপাশে কেনা দামে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি সেকেন্ড টাইম এইখান থেকে সামান্য একটা লাভ পাবেন। এই লাভটা আসলে 65 টাকা পর্যন্ত যাবে না, 64 টাকা পর্যন্ত যাবে না, 67 টাকা পর্যন্ত যাবে, এটা এখনই বলা যাচ্ছে না। কতদূর পর্যন্ত কারেকশন হয়, কারেকশনটা কমপ্লিট হয়ে যখন রিভার্সাল করবে তখন সেটা মেজারমেন্টের মাধ্যমে বলা যাবে, সেটা পরের ব্যাপার। বাট একটা ধারণা দিয়ে রাখলাম যে এইরকম একটা লেভেলে আসার পর একটা ছোটখাটো পজিটিভ মোমেন্টাম আপনারা পাবেন। ওই পজিটিভ মোমেন্টামটা নতুন বাই অপরচুনিটি না, ওই পজিটিভ মোমেন্টামটা হবে আপনার এক্সিট করার অপরচুনিটি যদি আপনি টাইমলি কাজে লাগাতে পারেন। তারপরে স্টকটার গন্তব্য নিচে হওয়ার পসিবিলিটি থাকবে। একান্তই টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, এখানে আমার কোনো ব্যক্তিগত অবজারভেশন নাই। আপনার চিন্তা ভাবনা এর বিপরীত হইতেই পারে, আপনি স্টকটা নিয়ে আশাবাদী থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আমার মতো করে সতর্ক করে গেলাম। এরপর হচ্ছে ইন্ডেক্স নিয়ে গত 2 মাস ধরে একটা কথাই বলতেছি, ইন্ডেক্সের মধ্যে কিছুই নাই, ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটিও নাই, ইন্ডেক্সের মধ্যে নেগেটিভিটিও নাই। সো এটা নিয়ে প্যানিক হয়েও লাভ নাই, এটা নিয়ে আশাবাদী হওয়ার তো এই মুহূর্তে কোনো সুযোগ নাই, এটা আপনারা বুঝতেছেন। সো গলাবাজি করার কোনো মানে নাই। শুধুমাত্র আমি আপনাদেরকে একটা সিম্পল বেসিক দেখিয়ে যাচ্ছি, এই যে একটা রেজিস্ট্যান্স লাইন আর এই যে একটা সাপোর্ট লাইন, এইটা একটু খেয়াল রাখেন আগামী কয়েকদিন। আগামীকালকে এটা ব্রেকডাউন করবে বা ব্রেকআউট করবে ব্যাপারটা এরকম না, কমপ্লিটলি সাইডওয়েজ আছে, এটা সাইডওয়েজই চলতে পারে আরো বেশ কিছুদিন। বাট কথাটা হচ্ছে যদি কোনো কারণে এইটার নিচে চলে যায় তাহলে কয়েকদিনের জন্য পতনটা একটু তীব্র হইতে পারে। কথাটা বোঝার চেষ্টা করেন, যদি কোনো কারণে এইটার নিচে ব্রেকডাউন করে কয়েক দিনের জন্য পতনটা একটু তীব্র হইতে পারে এবং পরবর্তী সাপোর্ট জোন হবে হচ্ছে এই জায়গাটাতে, মানে 5100 আশেপাশে যদি এটা ব্রেকডাউন করে। আর যদি এটা ব্রেকডাউন না করে, এর মধ্যে আপ ডাউন করতে করতে উপরের দিকে ওঠার সুযোগ পায়, তাহলে আমরা আস্তে আস্তে পজিটিভিটি দেখতে পাবো। বাট সেটা সময় এবং সুযোগ আমাদেরকে বলে দিবে। তবে ইন্ডেক্স মূলত এই জোনের মধ্যেই আটকে আছে। আপনি এখন ছোট টাইম ফ্রেমে দেখতেছেন বলে মনে হচ্ছে উপরে, আবার মনে হচ্ছে নিচে, আবার মনে হচ্ছে উপরে, আবার মনে হচ্ছে নিচে, আসলে কিছুই হচ্ছে না। আসলে এই পুরাটা একটা সাইডওয়েজ জোন। মার্কেট তার ডাউন ট্রেন্ডের কমপ্লিশনের পরে একটা বেস তৈরি করতেছে। এখন এই বেস তৈরি করতে গ্লোবাল ইকোনমি, বাংলাদেশের ইকোনমি, নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে 3 মাস লাগবে না, 6 মাস লাগবে না, 9 মাস লাগবে, সেটা আমরা কেউই এখন বলতে পারবো না। বাট মার্কেট তার বেস তৈরি করতেছে, এখানে প্যানিক হওয়ার কিছু নাই, এই মুহূর্তে অনেক বেশি আশাবাদী হওয়ার কিছু নাই। আমাদেরকে স্টক ভিত্তিক চার্টের উপর বেস করে ট্রেডিং অপরচুনিটি খুঁজতে হবে। এই হচ্ছে ইন্ডেক্সের আপডেট। আসেন এরপরে কিছু স্টক নিয়ে আপনাদেরকে একটু ছোট করে সতর্ক করার চেষ্টা করবো। এই স্টকটার নাম হচ্ছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে একই কথা, এই স্টক আমি বলার পরেও অনেক বেশি বাড়তে পারে। আমি বারবার বলতেছি, কারণ আমি কোনো স্টককে নিয়ন্ত্রণ করার মালিক নই, আমি কোনো গ্যামলারও নই, আমার পক্ষে সম্ভব না কোনো স্টককে কন্ট্রোল করার। আমি শুধু দাগাদাগি করে মাপামাপি করি, এর বেশি কিছু আমার ক্ষমতা নাই। যেহেতু আপনারা ওই দাগাদাগি মাপামাপির ভিত্তিতে আপডেট জানতে চান, আমি শুধু সেই আপডেটটাই দিচ্ছি। এই স্টক কার আছে, কে কিনবেন, কার নাই আমি জানি না। এই শেয়ারটা আমার দৃষ্টিকোণ থেকে যেটা দেখতে পাচ্ছি, এখন এই শেয়ারটা যে এই লেভেলে আছে, এই লেভেল থেকে স্টকটার মধ্যে একটা কারেকশন আসার পসিবিলিটিস থাকবে। এই কারেকশনটা আসার পর এই স্টকটাকে আমরা অবজার্ভ করবো। যদি কারেকশন আসে তাহলে এই 45 টাকা থেকে নিয়ে শুরু করে 55 টাকা মোরলেস, এখানে 46 টাকা থেকে নিয়ে 56 টাকা, আবারও বলছি 46 টাকা থেকে নিয়ে 56 টাকার জায়গাটাতে যখন স্টকটা আসবে, আমরা এই স্টকটাতে পুনরায় একটু নজর রাখবো। এবং স্পেসিফিক্যালি বললে খুব ভালোভাবে নজর রাখবো যখন এই স্টকটা 50 টাকার আশেপাশে আসবে, 49, 50, 51 এই লেভেলে যদি এই স্টকটা আসে। এবং কি নজর রাখবো, ওই লেভেলে আসার পর এই স্টকটা রিভার্সাল হয় কিনা।
আমি গ্যারান্টি দিচ্ছি না রিভার্সাল হবে, কারণ এই স্টকটা যদি এইটা এবিসি ফরম্যাটে উঠে থেকে থাকে তাহলে এই স্টকটার আপট্রেন্ড শেষ, এই স্টকটা আবার আস্তে আস্তে কারেকশনই হবে। বাট এখনো পর্যন্ত আমার মধ্যে এটা দেখে মনে হচ্ছে, এবং প্রিভিয়াস ক্যালকুলেশন কিছু আছে সেগুলোর উপর বেস করে আমার ধারণা এই স্টকটা এই জোনটা থেকে এসে একটা রিভার্সাল প্রচেষ্টা আমাদেরকে দিতে পারে। যদি সেই রিভার্সাল প্রচেষ্টা আমাদেরকে দেয় তাহলে এই স্টকটা পরবর্তীতে এই 105 থেকে 110 টাকা পর্যন্ত একটা থার্ড টার্গেট দিতে পারে। থার্ড টার্গেট কি এই যে একটা দিছে 1 2 3 4 5, বাট কন্ডিশন হচ্ছে এই লেভেলে এসে রিভার্সাল ক্যান্ডেল অর্থাৎ প্রাইস অ্যাকশন ভলিউমের কনফার্মেশন পেয়ে নিয়ে তারপর, আমি বলতেছি এই জন্য কিন্তু না, রাইট? সো এই জায়গাটাতে আমরা ফলো আপ রাখবো। আর এই জায়গাটাতে যদি কারো এখন প্রফিট টেক করার অপরচুনিটি থাকে, রিসেন্টলি কেনা টেনা থাকে, আমি বলবো এই জায়গাটাতে আপনারা সতর্ক হয়ে যান। প্রোগ্রেসিভ লাইফ নেক্সট। এখন যে স্টকটি সামনে আছে সান লাইফ ইন্স্যুরেন্স, দুইটাই আর কি লাইফ ইন্স্যুরেন্সের। সান লাইফ ইন্স্যুরেন্সটা আমি যেটা দেখতে পাচ্ছি, সান লাইফ ইন্স্যুরেন্সের ডিস্ট্রিবিউশন জোন শুরু হয়ে গেছে এই 72-73 টাকার জায়গাটা থেকেই। এটার ডিটেল কাউন্টিং আমি আপনাদেরকে এখানে আর দেখাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে এই যে জোনটা ড্র করছি 65 টাকা থেকে 75-76 টাকা পর্যন্ত, এইখানে স্মার্ট মানি এই শেয়ারটাকে আস্তে আস্তে অফলোড করতেছে। ব্যাপারটা এরকম না যে আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এই শেয়ারটা এইভাবে পড়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। আপনি এখন যে এই লেভেলে আছে, এই লেভেলে কিংবা এই লেভেল থেকে 2 টাকা বেশি দামে বের হওয়ার সুযোগ পাবেন, টেনশনের কিছু নাই। এখানে আপ ডাউন করে করেই পড়বে, বাট টিল নাও এখনো পর্যন্ত খালি চোখে দেখে আমি যেটা দেখতে পাচ্ছি তাতে করে এই যে ক্যান্ডেলটা তৈরি হইল, এই ক্যান্ডেলটাই অফলোডের শেষ বিন্দু। মানে এইটা কোনো নতুন সুইং তৈরি করতেছে না। এটা কি করতেছে আমার চোখে, এটা হচ্ছে এ বি, এবার আস্তে আস্তে কারেকশনের দিকে নিচে আসবে। এইটা নতুন একটা সুইং, যেমন ধরেন এইখান থেকে এইখানে একটা নতুন সুইং তৈরি হয়েছে, এখান থেকে এখানে একটা নতুন সুইং তৈরি হইতে পারত, সেই নতুন সুইং তৈরি হওয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা সে ফুলফিল করতে পারে নাই। সো এইটাকে আসলে এবিসি কারেক্টিভ ফরম্যাটে ধরে আমাদেরকে নিচের দিকে কারেকশনের এক্সপেকটেশন রাখতে হইতে পারে। সো এই কারণে যেহেতু আমার কাছে মনে হইলো যে এটা আসলে অফলোড জোনে ঢুকে গিয়েছে এবং অফলোডের একটা কনফার্মেশন আমি এখান থেকে পেলাম, সো এই কারণে আমি আপনাদেরকে এই স্টকটা থেকে আপাতত সতর্ক হইতে বলবো। এই স্টকটা থেকে আরো লস থাকার কথা না, যে এই লেভেলে আপনি এন্ট্রি করে থাকেন, হয় আপনি প্রফিটে আছেন, না হলে আপনি কেনা দামে আছেন, বা 1 টাকা লসে আছেন। 1 টাকা লসে থাকলে 1 টাকা পেয়ে যাবেন, এখানে আপ ডাউন করবে, সমস্যা নাই, বাট সতর্ক হয়ে যাওয়া উচিত, নতুন করে এন্ট্রি করার ক্ষেত্রে মাথায় রাখা উচিত। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসিআই। এসিআই অফলোড শুরু হয়ে যায় নাই, আবারও বলতেছি এসিআই এর অফলোড শুরু হয়ে যায় নাই, বাট টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি এসিআই এর অফলোড আগামীতে শুরু হওয়ার কাছাকাছি জোনে চলে আসছে। এটা আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ, আপনি আপনার মতো করে অ্যানালিসিস করেই সিদ্ধান্ত নেবেন। আমি যেটা দেখতে পাচ্ছি এই স্টকটা এই যে 215-16 টাকা থেকে শুরু করে 260 টাকার জোন পর্যন্ত কোনো একটা রেঞ্জে গিয়ে থামবে। এখন এটা 220 টাকাতেও থেমে যেতে পারে, আবার এই স্টকটা 260 টাকা পর্যন্ত যাইতে পারে, বাট আপনার তো একটা রেঞ্জই আসলে দরকার যে আমি টার্গেটটা করব কোন পর্যন্ত। আপনি তো ওই জিনিসটা বুঝতে পারতেছেন না যে আসলে কোন জোনে গিয়ে আমি সেলিং এর প্ল্যান করব। সো এই জোনটার মধ্যে আপনি প্রফিট টেকিং এর প্ল্যান করতে পারেন। প্রফিট টেকিং কিভাবে করতে হয়, ধরেন এই জোনটার মধ্যে তো আর ঠাস করে পরের দিন পড়ে যাবে এরকম না। ঢুকলো এই জোনে, আপনি এই যে বাড়ার দিন একটু সেল করলেন, কমার দিন একটু নিটিং এর চেষ্টা করলেন, এখানে যখন এই যে আপ ডাউন গুলা করবে, এই আপ ডাউনের মধ্যে আপনাকে এক্সিট শেষ করতে হবে। এই জোনটার মধ্যে আপনার এক্সিট শেষ করতে হবে। এই জোনটা থেকে পড়ে যাওয়ার পরে তখন কিন্তু পতনটা একটু তীব্র হয়। সো এই জোনটা থেকে যখন পড়ে যাবে তখন যাতে আপনার হোল্ডিং এ না থাকে, সেই ব্যাপারে আপনি এই জায়গাটাতে থাকাকালীন সময়ে সতর্ক হয়ে যেতে পারেন। নেক্সট যে স্টকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্ট। একদম কাটায় কাটায় কেন আমি আপনাকে দেখাই দিচ্ছি, চার্টার প্যাটার্নটা দেখাই দিচ্ছি। এটা 1 2 3 4 5 করে এখানে একটা ইম্পালস মুভ তৈরি করেছিল, এবিসি করে কারেকশন করে, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম একদম কনক্রিট রুল যেটা এলিয়ট ওয়েভ অনুযায়ী, সেটা হচ্ছে পরবর্তীতে, এই যে পরবর্তীতে বলতে কি বুঝাচ্ছি, একটা আপ মুভ একটা কারেক্টিভ মুভ, এটা হচ্ছে আপওয়ার্ড ইম্পালস মুভ, এটা হচ্ছে কারেক্টিভ মুভ। কারেকশন শেষ হওয়ার পরে নতুন করে যখন কোনো ট্রেন্ড তৈরি হয়, সেই ট্রেন্ডের ম্যাক্সিমাম ফাইনাল টার্গেটটা থাকে হচ্ছে বি পর্যন্ত। ম্যাক্সিমাম এটা আপনি গুগল করলে পেয়ে যাবেন বা ইউটিউব নিয়ে পড়াশোনা করলে পেয়ে যাবেন। এইখানে যদি আমি একটু জুম করি এবং জিনিসটাকে যদি একটু উইকলি বেসিসে দেখি, কারণ ডেইলিতে অনেক ম্যানিপুলেশন হয়, উইকলিতে দেখলে জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে। তাহলে আপনি উইকলিতে কি কিছু দেখতে পান, দেখে কি কিছু বুঝতে পান?
আমার কাছে কেন জানি মনে হচ্ছে কাটায় কাটায়, এই কারণে আমি বলছি যে স্টকটা কাটায় কাটায়। এনিওয়ে আপনি হোল্ড করতেই পারেন, আপনার নিউজ থাকতে পারে 3,000 টাকা যাবে, 4,000 টাকা যাবে, সমস্যা নাই, আপনি রাখতেও পারেন। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে সতর্ক করে গেলাম। আমি আমার পড়াশোনা দিয়ে যা জানি বুঝি তার উপর ভিত্তি করে আমি দেখতে পাচ্ছি দ্যাটস দ্য ফাইনাল টার্গেট। সো আপনি একটু সতর্ক থাকলে থাকতে পারেন, নতুন করে এন্ট্রি অবশ্যই না, এইটুকু বলতে পারি। সো এই হচ্ছে এটা সম্পর্কে আমার আপনাকে দেওয়া মেসেজ। এখন ওয়াচ লিস্ট, অনেকেই ওয়াচ লিস্ট চান, কোন স্টকগুলো নজরে রাখা যায়। তো আমি আপনাদেরকে রিসেন্ট যে ওয়াচ লিস্টগুলো ঈদের আগে দিয়েছিলাম, জাস্ট ঈদের আগে দিয়েছিলাম, সেখানে এই যে গত 3 সপ্তাহ যদি দেখি, এখানে ইন্ডেক্স এই ইন্স্যুরেন্সের মধ্যে ছিল 3টা স্টক ছিল, প্যারামাউন্ট ছিল, কর্ণফুলি ছিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ছিল। অ্যাড স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স অলরেডি সেখান থেকে 20% প্রফিট দিয়ে দিছে। এটার গন্তব্য এখনো শেষ হয় নাই, আবারও বলতেছি এটার গন্তব্য এখনো শেষ হয় নাই। যারা ফলো করছিলেন বা কিনছিলেন চাইলে আরেকটু হোল্ড করতে পারেন, আরেকটু পাবেন, কারণ আমি ভিডিওতে বলছিলাম যে মিনিমাম প্রফিট টার্গেট রাখবেন 30%, খেয়াল করে দেখতে পারেন। সো এটা একটা গেল। আর কর্ণফুলিয়ার প্যারামাউন্ট যেহেতু এখনো বাই রেঞ্জের আশেপাশে ঘুরঘুর করতেছে, এটার মানে হচ্ছে এখানে নতুন করে আমি আপনাকে আর কোনো ওয়াচলিস্ট দিতে চাচ্ছি না। এই দুইটা স্টক এখনো আপনি নতুন করে নজরদারিতে রাখতে পারেন। আপনি এই স্টকগুলোকে বাই রেঞ্জে পেলে ভিডিও দেখে ওইখানে আপডেট আপনি পাবেন, আপনি সেইভাবে প্ল্যান করতে পারেন। এই দুইটা স্টক আগামীতে ভালো করবে বলে আমি মনে করি। লাস্ট যে ভিডিওতে ওয়াচলিস্ট ছিল সেইখানে ছিল মালেক, আইটিসি, এবং এই দুইটা ছিল পজিশন ট্রেডিং এর জন্য। জিপিএস ইস্পাতও ছিল পজিশন ট্রেডিং এর জন্য, আর শর্ট টার্মের জন্য বলেছিলাম ইফাদ অটো, আর সিপাল নিয়ে বলেছিলাম রিকভারির এভারেজ পজিশন কোথায় নেওয়া যাইতে পারে সেটার ব্যাপারে। তো মালেক, আইটিসি নিয়ে, মালেক কেন এখনো পর্যন্ত উঠতে পারে নাই সেটার প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন, সেটা নিয়ে আলাদা করে কিছু বলতেছি না। বাট এখনো আমি বলতেছি মালেক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বা মিড টার্ম 6 মাসের বা বেশি সময়ের ইনভেস্টমেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা পজিশনে আছে। বাট একটু স্লো হইতে পারে বা একটু ডিসস্যাটিসফ্যাকশন আসতে পারে। তার মূল কারণ হচ্ছে টেক্সটাইল সেক্টরের উপর শুল্ক নীতির প্রভাব যেটা আছে, সেইটা ক্লিয়ার একটা কোনো কনফার্মেশন না আসা পর্যন্ত টেক্সটাইল সেক্টরে প্লাস মাইনাস ইম্প্যাক্ট থাকবেই। যখন আপনি টেক্সটাইল সেক্টরে কোনো বড় উত্থান, মানে দুইটা হল্ট পেয়ে যাবেন বা একটা হল্ট পেয়ে যাবেন, আপনার প্রফিট টেক করা উচিত, এটাই লজিক। সো যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বড় বিনিয়োগকারীরা বড় ফান্ড নিয়ে এখানে আসবে না। এই যে নিটিং ফিটিং করার জন্য বা T1 T2 করার জন্য টুকটাক মুভমেন্ট আপনি পাবেন, বাট সেই মুভমেন্ট দেখে নতুন করে বাড়ার পরে ঢুকলে কিন্তু আপনার জন্য রিস্কের কারণ হইতে পারে। কারণ কি, সেক্টরের সেন্টিমেন্ট এখন পর্যন্ত কিন্তু নেগেটিভ, এবং মার্কেটে ন্যাশনাল মিডিয়া স্ট্রিমগুলোতে যে নিউজগুলো আসতেছে আহামরি সুবিধাজনক না। সো সেই কারণে এই স্টকগুলো নিয়ে একটু স্লো ভাব আপনি দেখতে পারেন। বাট ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে চিন্তা করলে মালেকে কোনো সমস্যা নাই। শর্ট টার্ম ভিউ থেকে আমি টেক্সটাইল থেকে আপাতত দূরেই থাকার চেষ্টা করতেছি। আইটিসি পজিশন ট্রেডিং এর জন্য এখনো পর্যন্ত পারফেক্ট অবস্থানে আছে। যেদিন ভিডিও করা হয়েছিল তারপরে যদিও 1.5 টাকা এখন পর্যন্ত দাম বাড়ছে, বাট এটা কোনো কিছু না, এইটা মানে T2G3 আইটেম না। আপনি যদি স্টকটা নিয়ে প্ল্যানিং করতে চান 2025 সাল পুরাটা নিয়ে প্ল্যানিং করতে পারেন, 30-40% প্রফিটের এক্সপেকটেশন রেখে আপনি ট্রেডিং প্ল্যান করতে পারেন। অ্যাবসলিউটলি পজিশন ট্রেডিং এর পার্সপেক্টিভে আগাতে হবে, এটা শর্ট টার্ম ট্রেডিং মুডের জন্য না। জিপিএস ইস্পাত 21 টাকার সময় বলা হয়েছে কমপ্লিটলি কনফার্ম একটা বাই জোনে আছে, এবং শুধুমাত্র শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আপনি চিন্তা করতে পারেন। তারপরে একটা আমরা পজিটিভিটি দেখতে পাইছি, 10%-এর একটা বাফার, মানে 10% বাড়তে আমরা দেখছি গতদিন, সেটা ছিল শর্ট টার্ম মুভ। এখন আবার একটু স্লো হবে, আবার হয়তো আপনি 22 টাকার নিচে কেনার একটা অপরচুনিটি পাবেন, আপ ডাউন করবে। বাট এই স্টকটা এখনো পর্যন্ত একই প্ল্যানে আছে। যদি আপনার প্ল্যান থাকে আপনি এই স্টকটা নিয়ে চিন্তা ভাবনা নিটিং করে পজিশন ট্রেডিং এর জন্য আস্তে আস্তে আগাইতে পারেন। যদি বলেন টার্গেট কত, তাহলে মানে বেসিক টার্গেট কয়েক মাস যদি চিন্তা করেন 25 টাকার আশেপাশে। বাট আপনি যদি পুরো বছর পার করে দেন ডেফিনেটলি এটা 30 টাকার উপরে যাবে। বাট এটা আপনি ইনভেস্টমেন্ট বা পজিশন ট্রেডিং এর জন্য নজরে রাখতে পারেন, দ্যাটস ইট। ইফাদটো তো আপনারা 15%-এর মতো 23 টাকার ঘরে থাকতে এটা দেখানো হয়েছে, 24 টাকার নিচে 23 টাকা 23 টাকা 90 পয়সা সম্ভবত ছিল ওই দিন, এক্স্যাক্টলি আমার মনে নাই। এটা 26+ করে আপ ডাউন করতেছে। আমি আশা করি এটার আরেকটু মুভমেন্ট আপনি পাবেন, বাট অলরেডি আপনাকে শর্ট টার্মের যে একটা মুভমেন্ট দেওয়ার কথা ছিল সেটা সে দিয়ে ফেলছে, আর একটু দিতে পারে। সিপাল দেখে নিয়েন, ভিডিওতে যে আপডেট আছে সেই আপডেট এখনো পর্যন্ত বলবৎ, কোনো পরিবর্তন নাই। আসেন কিছু দুই একটা স্টক নিয়ে কথা বলি। জেড ক্যাটাগরি নিয়ে আমি ওয়াচ লিস্ট দিতে খুব ভয় পাই, কারণ কি জেড ক্যাটাগরি নিয়ে কোনো কথা বলতে গেলে কমেন্ট সেকশনে কমেন্ট আসবে যে আপনি বস্তা পচা স্টক প্রমোট করতেছেন, কিংবা আপনি ভালো স্টক নিয়ে কথা বলেন না। বাট আমি আপনাকে বলবো ভাই, আমার ভিডিওতে ভালো স্টক থাকে, আমার ভিডিওতে মিডিয়াম স্টকও থাকে, আমার ভিডিওতে বস্তা পচা স্টকও থাকে। কারণটা আপনাকে বুঝতে হবে, আমি কোনো ফান্ডামেন্টালিস্ট নই, আমি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট।
এই কথাটার মানে হচ্ছে টেকনিক্যাল অ্যানালিস্ট ফরেক্স মার্কেটের চার্টকেও দেখে, মানে দেখার ক্ষমতা রাখে, ক্রিপ্টো মার্কেটের চার্টকে দেখার ক্ষমতা রাখে, যে কোনো কমিউডিটি আইটেমের চার্টকে দেখার ক্ষমতা রাখে, শেয়ার মার্কেটের স্টকের চার্টকে দেখার ক্ষমতা রাখে। যদি তাই হয় তাহলে আপনি আমাকে বলেন ক্রিপ্টো মার্কেটের ফান্ডামেন্টালটা আসলে কি? আছে কিছু ক্রিপ্টো মার্কেটে ফান্ডামেন্টাল বলে? ফরেক্সে না হয় নিউজ কেন্দ্রিক কিছু প্রভাব আছে, তারপরেও সব কিছুর উপরে তো ফান্ডামেন্টাল ওই ইফেক্টটা ওই জায়গায় নাই। এখন শেয়ার মার্কেটে যেহেতু শেয়ারগুলোর এগেনস্টে কোম্পানি ইপিএস অনেক ব্যাপার স্যাপার থাকে, এই কারণে আপনারা ফান্ডামেন্টালের তালে অনেক কিছু নিয়ে চিন্তা করেন। ইটস ওকে, আই রেসপেক্ট ইউর ওপিনিয়ন, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি শুধু আপনাকে এইটা ক্লিয়ার করব যে কোন ওয়েতে আপনি অ্যানালিসিসটা করতেছেন সেইটা ইম্পর্টেন্ট। আপনি যদি ফান্ডামেন্টাল ওয়েতে অ্যানালিসিস করেন, গো ফর স্কয়ার ফার্মা, গো ফর ব্র্যাক ব্যাংক, গো ফর রেনেটা, ম্যারিকো, অনেক ভালো ভালো শেয়ার আছে, কোনো অসুবিধা নেই। আপনি যদি তাতে হ্যাপি থাকেন, আপনি যদি তাতে বছর শেষে ডিসেন্ট প্রফিট করতে পারেন, ইটস আপ টু ইউ, কোনো অসুবিধা নাই। বাট টেকনিক্যাল অ্যানালিসিসের পয়েন্ট অফ ভিউ থেকে ট্রেড করতে গেলে শুধুমাত্র প্রপার ট্রেডিং প্ল্যানটা প্রয়োজন, এবং সেটার জন্য প্রয়োজন একটা এন্ট্রি জোন, একটা স্টপ লস, একটা এক্সপেক্টেড টার্গেট জোন, এর বাইরে কিছু নাই। সেইটা কোন ক্যাটাগরি আর কোন স্টক আর কি অবস্থায় আছে, ইট ডাজেন্ট ম্যাটার। বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার। আমি আপনাকে শুধু ছোট্ট করে এই কথাটুকু বলে দেই, সেটা হচ্ছে 15 টাকা থেকে নিয়ে শুরু করে বর্তমান প্রাইস 15 টাকা 90 পয়সা, বর্তমান প্রাইজেও বাই যোগ্য, আবারও বলতেছি বর্তমান প্রাইজেও বাই যোগ্য আপ টু 15 টাকা পর্যন্ত। কোনো কারণে যদি 15 টাকার নিচে সে ক্লোজিং দেয়, আবারও বলতেছি কোনো কারণে যদি 15 টাকার নিচে সে ক্লোজিং দেয়, তাহলে স্টপ লস নিতে হবে। তার মানে 90 পয়সার একটা ঝুঁকি এই স্টকটার মধ্যে আছে। তাহলে স্টকটা তাও আমি কেন দেখাইলাম 90 পয়সার ঝুঁকি থাকা সত্ত্বেও? কারণ হচ্ছে এই স্টকটা যদি এখান থেকে আপনি মোটামুটি শর্ট টার্মই বলা যায়, মানে হয়তো 15-20 দিন, এরকম 25 দিন, এরকম একটা টাইম ফ্রেম। শর্ট টার্ম বলতে আমি আসলে সবসময় T2 T3 এটা হয় না। আসলে T2 T3টা হচ্ছে যদি লাইগা যায়, আমাদেরও হয়, অনেকেরই হয়, বাট T2 T3 কখনো আগের থেকে ফিক্সড করে বলা যায় না যে এটা T2ই হতে চলেছে। সো এটা T2 T3 হইতেও পারে, বাট আপনাকে প্ল্যান রাখতে হবে উইদিন 1 মান্থ। এই স্টকটার আমি এক্সপেকটেশন দেখতেছি, মানে নেক্সট মুভ, ইমিডিয়েট নেক্সট মুভ দেখতেছি 18 প্লাস। এখন এটা 18 টাকা 40 পয়সা না, 60 পয়সা না, 70 পয়সা না, 19 টাকা, সেটা সময় আসলে বলে দিব, আগে উঠুক, আগে তো উঠতে দেন। বাট 18 প্লাস, তার মানে কি এই স্টকটার গন্তব্য 18 প্লাস পর্যন্তই না? স্টকটার গন্তব্য 18 প্লাস পর্যন্তই না, স্টকটা পরবর্তীতে আরো বাড়তে পারে। আমি আপনাকে যেটা বুঝাইছি সেটা হচ্ছে এইভাবে যাবে, এইভাবে নামবে, এইভাবে যাবে, আবার একটু নেমে টেমে পরবর্তীতে এইভাবে যাবে। এবং মনে রাখবেন এই যে গ্যাপটা তৈরি করছে, এই যে 22 টাকার আশেপাশে 21 টাকা 70 পয়সা, এই গ্যাপটা তাকে ফিল আপ করতে হবে টুডে অর টুমোরো, এই গ্যাপটা তাকে ফিল আপ করতে হবে। তার মানে তার গন্তব্য কিন্তু 22 টাকার আশেপাশে হবে। বাট এইটা আমি আপনাকে এখন টার্গেট করতে বলতেছি না, কারণ তার আগে এই আপ মুভমেন্টের পরে আবার একটা ডাউন মুভমেন্ট আসবে। সো আমি আপনাকে এগুলো দেখাচ্ছি না, আমি আপনাকে দেখাচ্ছি যে 15 টাকা 90 পয়সার যে জায়গাটাতে সে এখন এই জায়গাটাতে অবস্থান করতেছে, এই জায়গাটা তার বাই জোন শুরু হয়ে গেছে আপ টু ম্যাক্সিমাম 15 টাকা পর্যন্ত। উপরের দিকে 18 প্লাস হচ্ছে তার প্রফিট টার্গেট জোন, মোটামুটি একটা অল্প সময়ের জন্য। বাট যারা জেড ট্রেড করেন না, বসা বসা শেয়ার পছন্দ না, 100 গজ দূরে থাকেন, ভালো শেয়ার নিয়ে আসতেছি। সেটা হচ্ছে ইউনিক হোটেল। এখন এমন একটা সময় ইউনিক হোটেল নিয়ে কথা বলতে আসলাম, যেই সময় আসলে ইউনিক হোটেলের নাম, গন্ধ, পোস্ট ফেসবুকে বলেন, কোনো জায়গায় বলেন, কোথাও আপনি পাবেন না। কারণ কি এই শেয়ার এখন অবহেলিত, এই শেয়ারের দিকে কারো কোনো নজর নাই, কারো এই শেয়ারটা পছন্দ হবে না। এই শেয়ারটা একদম মানে জানপ্রাণ নাই, নিষ্প্রাণ একটা শেয়ার, তাই না? এটা স্বাভাবিক ট্রেডিং এর পয়েন্ট অফ ভিউ থেকে। তাই আপনি যদি আমাকে বলেন এই শেয়ারটা কিনতে, আমি যেহেতু ট্রেডার, আমিও তো কিনবো না, ইটস ট্রু, আমি তো কিনবো না এই মুহূর্তে। সো আমি কিনবো না, ডিফারেন্ট কল। আপনি ইনভেস্ট করবেন কিনা, ডিফারেন্ট কল। আপনি যদি চান যে আমি স্টপ লসের রিস্ক নিতে পারবো না, আমি চার্ট অ্যানালিসিস করতে নিজেও পারি না, এই ডেলি এই চার্ট দেখো, ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নাও, এই জিনিস আমার পক্ষে সম্ভব না। আমি একটা শেয়ার কিনতে চাই, এখান থেকে যদি 10% কমে, আমি সেটা নিয়ে ওরিড হব না, আমার সেইটুকু ধৈর্য আছে। এই শেয়ারটাকে আমি 6 মাস সময় দিতে পারবো, এই শেয়ারটা থেকে যাতে আমি একটা ব্যাংকের থেকে অন্তত পক্ষে ডাবল, ব্যাংকে যদি 10% বছরে পাওয়া যায়, এখানে যদি 20%-এর উপরে প্রফিট পাওয়া যায়, এরকম একটা রিল্যাক্স প্রফিট বছর শেষে করতে চাই। এই যে এতক্ষণ ডেফিনেশনটা দিলাম, আপনি যদি এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন, তাহলে এই শেয়ারটা আপনার জন্য।
একটা শেয়ার ভালো না খারাপ তা বিবেচনা করার আগে আমাদেরকে আগে বিবেচনা করতে হবে বা বিবেচনা করা উচিত আমি কি সেই শেয়ারটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। কারণ আমি যে ট্রেডার, আমি যে ধরনের ট্রেডার, আমি বটম ক্রিয়েট করার পরে আপ মুভ করবে, আপ মুভ করার পরে রিভার্সালে এইখানে এন্ট্রি খুঁজবো, তারপরে যাতে আমি একটা শর্ট মুভ ধরতে পারি। এটা হচ্ছে আমার প্যাটার্ন। বাট এখানে আমাকে অনেক সময় স্টপ লস দিতে হয়, এখানে আমাকে ডেইলি বেসিসে চার্ট মনিটর করতে হয়, এখানে আমাকে ক্যান্ডেল প্রাইস অ্যাকশন ওয়েব টেপ সবকিছু বুঝতে টুঝতে হয়। তা আপনি যদি এই হ্যাসেল নিতে না চান, আপনার যদি এত সময় না থাকে, তাহলে আপনার কি সুযোগ? আপনার সুযোগ হচ্ছে ফেয়ার প্রাইজে এক্সপেক্টেড কারেকশন শেষ হওয়ার পর প্রপার একটা জোনে বাই প্ল্যান করা। আর কথা বলতেছি না, সিম্পল এক লাইনে কথা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে ইউনিক হোটেলের কারেকশন শেষ। একবার আমি বলি নাই শেষ হইতে পারে, শেষের কাছাকাছি, আর কয়দিন পরে শেষ হবে, এগুলো কিছু বলি নাই ভাই। আমি বলছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে ইউনিক হোটেলের কারেকশন শেষ। এখন এখান থেকে যদি কেনার পরে 10% কমে, আপনি এসে আমার পিটাইতে পারবেন না, পিটাইলেও এটার দাম বাড়বে না। সো ওইটা থাকে, শেয়ার মার্কেট ওইটা থাকবেই। বাট ইউনিক হোটেল কারেকশন শেষ করছে অ্যাকর্ডিং টু টেকনিক্যাল চার্ট, অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালিসিস। এখান থেকে মুভমেন্টে যাইতে তার 15 দিন লাগবে নাকি 3 মাস লাগবে আমি জানি না, এবং আমি আপনাকে স্ট্যাম্পে লিখে দিতে পারি বাংলাদেশের কোনো অ্যানালিস্টই জানে না, আপনিও জানেন না, ইউনিক হোটেলের মালিকও জানে না। যেদিন গ্যাম্বলাররা ঢুকবে, যেদিন তারা এন্ট্রি করে দাম বাড়ানো শুরু করবে, তখন থেকে মুভমেন্ট পাবেন, সেটা পরের পার্ট। বাট এখন কালেকশন ফেজ চলতেছে। চাইলে আপনার যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং থাকে, দিস ইজ দ্য বেস্ট জোন টু পিক ইউনিক হোটেল। 39 টাকা থেকে 42 টাকা, 39 টাকা থেকে 42 টাকা, এটা হচ্ছে বেস্ট জোন ইউনিক হোটেলের। আমার ধারণা এটাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার স্টপ লস দিতে হবে না, টার্গেট অনেক পরের ব্যাপার। বাট আপনি শুধু এইটুকু জেনে রাখেন, এইটা তো 21 সাল থেকে 25 সাল, 22, 23, 24, 25 4 বছর লাগছে এই ওয়েবটাতে ফিনিশিং আনতে, 4 বছর লাগছে। আপনি যদি 2 বছর সময় নিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করেন, আপনি এই রেটের উপরে পাবেন, লিখিত রাখতে পারেন, এই রেটের উপরে পাবেন, 80 টাকার উপরে পাবেন, প্রাইস ডাবলের উপরে যাবে। বাট এটা 6 মাসের মধ্যেও হয়তোবা হবে না। সো আমি আপনাকে ওই আশারে গল্প বা অত লং টার্মের স্বপ্ন দেখাচ্ছি না। আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি, এইরকম একটা লেভেলে যদি আপনি এন্ট্রি করেন এবং আপনি যদি পজিশন ট্রেডিং এর প্ল্যান করেন, তাহলে আপনার টার্গেট হবে এই জায়গাটা, মানে 68 টাকা থেকে নিয়ে শুরু করে 74 টাকা, এই জায়গাটা হবে আপনার এক্সপেক্টেড টার্গেট জোন। 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 7 মাসও লাগতে পারে, এক্স্যাক্ট কত মাস লাগবে সেটা আমি জানি না, বাট মোর দেন ইয়ার্স লাগবে না, এইটুকু আমি আপনাকে বলতে পারি। সো আপনি যদি এই দেখেন 40 টাকা থেকে 60 প্লাস হইলে কিন্তু প্রায় 70, 60 না 40 টাকার স্টক যদি 70 টাকার কাছাকাছি আপনি বিক্রি করতে পারেন, আপনি কিন্তু মনে হয় 70% মতো প্রফিট পাচ্ছেন, 70-75% প্রফিট পাচ্ছেন, ব্যাংকের 6-7 টাইমস। সো আপনি ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না, ভালো লাগে কি লাগে না, আপনি আপনার মতো করে অ্যানালিসিস করে বুঝে শুনে সিদ্ধান্ত নেন। আমি আপনাকে দেখিয়ে দিলাম প্রপার একটা লেভেলে সে আছে, আপনি চাইলে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। দ্যাটস ইট। আর যদি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ এই জিনিসগুলো টেকনিক্যাল অ্যানালিসিস করা, টেকনিক্যাল অ্যানালিসিসের ক্যান্ডেল প্রাইস অ্যাকশন, এই জিনিসগুলো কিভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসতে হয় বুঝার আগ্রহ থাকে, চাইলে আমাকে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজে গেলেই পেয়ে যাবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আমি একটা ট্রেনিং অফার করি শেয়ার মার্কেটের উপরে, কারো আগ্রহ থাকলে যোগাযোগ করে ট্রেনিংটা করে নিজেকে স্কিলড আপ করে নিতে পারেন। দ্যাটস ইট ফর মাই এন্ড। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।